সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাক অনুষ্ঠানটিতে। দর্শক, চোখ অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আমাদের শরীরের। একমাত্র চোখের মাধ্যমেই আমরা কিন্তু মানুষের বিভিন্ন ধরনের এক্সপ্রেশনসগুলো, অনুভূতিগুলো বুঝতে পারি। যখন এই কথাগুলো বলছি তখন কিন্তু আসলে আমরা একটা সুস্থ চোখের কথাই বলছি। কিন্তু চোখের যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু মনে হয় যে আমাদের পুরো পৃথিবীটাই যেমন অন্ধকার এবং অসুবিধার হয়ে গেছে। কারণ চোখ দিয়ে কিন্তু আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু পর্যবেক্ষণ করি এবং আমাদের যত কাজকর্ম আমরা করি তা সাধারণত এই দৃষ্টিশক্তির মাধ্যম দিয়ে কিন্তু আমরা দেখি, বোধগম্য করি এবং সেই সাথে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু আমরা আসলে যতটা গুরুত্ব ডায়াবেটিস বা হাইপারটেনশনে দিই, চোখের বিভিন্ন ধরনের সমস্যাগুলোতে সেরকম গুরুত্ব আমরা দিই না। কিন্তু যখন অসুবিধা হয় তখন আমরা বুঝতে পারি যে আসলে চোখের গুরুত্ব কতটুকু আমাদের জীবনে। আজকে আমরা বিভিন্ন ধরনের ডিজিজে যারা আক্রান্ত রয়েছেন, যেমন ডায়াবেটিস বা হাইপারটেনশন, তাদের চোখের আসলে কিভাবে যত্ন নেওয়া উচিত বা কখন তাদের আসলে সতর্ক হওয়া উচিত, এবং সেই সাথে ছোট বাচ্চা, 1 মাসের বাচ্চা বা নবজাতক শিশু বা স্কুল গোয়িং শিশু যারা আছেন তাদের ক্ষেত্রে আসলে চোখের কী কী সমস্যাগুলো হতে পারে যেটা তারা অ্যাড্রেস করতে পারবে না, তাদের প্যারেন্টসরা অ্যাড্রেস করবে বা তাদের বাবা মারা অ্যাড্রেস করবে, তাদের সচেতনতার জন্য আমাদের জানা দরকার যে এই বাচ্চাদেরও চোখের সমস্যাগুলো কী কী হতে পারে, বা আমরা কি পিছিয়ে আছি কিনা, বা আমার বাচ্চাটা কি আসলে পিছিয়ে যাচ্ছে কিনা। এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা কখন সচেতন হব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয়টিকে আমরা রেখেছি চোখের রোগ ব্যাধি প্রতিরোধ এবং তার চিকিৎসা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক, চক্ষু বিশেষজ্ঞ, ফেকো ও রেটিনা সার্জন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। সেই সাথে তিনি কর্মরত আছেন ভিশন আই হসপিটালে। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করছি। আপনারা চাইলে চোখের যে কোনো সমস্যা নিয়ে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, দেরি না করে আমাদের আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকে, সেই সাথে বাংলা ভিশনের অগণিত দর্শক শ্রোতা যারা আজকে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আমরা ডিসকাস করছিলাম যে আমরা চোখের অনেকগুলো বিষয় নিয়ে আজকে তুলে ধরবো, যাতে করে যারা দেখছেন তারা যাতে কিছু ইনফরমেশন পান এবং তাদের মধ্যে সচেতনতা এবং তাদের মধ্যে কিভাবে আসলে কোন ডক্টরের কাছে কিভাবে যাবেন সেই ব্যাপারটা নিয়ে আসেন। আমরা চোখের যে সমস্যাগুলো নিয়ে কথা বলি, সবসময় দেখা যাচ্ছে যে যারা বয়স্ক বা অ্যাডাল্ট তাদেরকে নিয়েই কথা বলি। আসলে কি বাচ্চাদের সমস্যাগুলো কি থাকে কিনা, বা বাচ্চারা কি ধরনের সমস্যাগুলো চোখের ক্ষেত্রে ভুগে থাকেন? আপনি যেমন প্রথম বলেছেন যে আসলে চোখ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখের মাধ্যমে কিন্তু আমরা সৃষ্টিকর্তার সৃষ্টিকে দেখতে পাই। চোখের যে সমস্যাগুলির কথা বলছেন, যে সমস্যাগুলি যে কোনো বয়সের মানুষের হতে পারে। যেমন একজন নবজাতক শিশু, সে যদি আপনার 36 সপ্তাহের পূর্বেই জন্ম নেয় অথবা 2.5 গ্রাম ওজনের চেয়ে কম ওজন নিয়ে জন্ম নেয়, সে নবজাতক শিশুটিও তার চোখের সমস্যা হতে পারে। প্রিমেচুর যদি হয় 37 সপ্তাহের পূর্বেই যদি জন্ম নেয়। সাধারণত মায়ের পেটে একটা বাচ্চা 39 বা 40 সপ্তাহ থাকে, সে যদি 37 সপ্তাহের পূর্বেই জন্ম নেয় তাহলে তার সমস্যাগুলি হতে পারে। সবার যে হবে তা না, এবং ওয়েট যদি কম থাকে, 2.5 কেজি ওয়েট যদি কম থাকে, তো সে নবজাতক শিশুটিও আপনার অন্ধত্বের শিকার হতে পারে, যাকে আমরা বলি রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি। আবার স্কুল গোয়িং একটা বাচ্চা, তার যে বয়সে তার চশমা পরার কথা ছিল, সেই বয়সে সে চশমা পরে নাই, তার দৃষ্টিজনিত তার সমস্যার কারণে, পাওয়ারজনিত সমস্যার কারণে। সে যদি সেই বয়সে সে চশমা না পরে তাহলে সেই শিশুটিও আপনার অন্ধত্বের শিকার হতে পারে। আবার অনেক সময় একটা নবজাতক শিশু মাতৃগর্ভ থেকেই চোখে ছানি নিয়ে জন্ম নিতে পারে। সেই ছানি যদি সঠিক সময় চিকিৎসা না করা হয় তাহলে সেই বাচ্চাটা অন্ধত্বের শিকার হতে পারে। আবার আঘাতজনিত কারণে যে কোনো বয়সেই সমস্যা হতে পারে। আপনি যেমনটি বলেছিলেন যে নবজাতক শিশুর ক্ষেত্রে আমি একটু বলি যে সাধারণত বাচ্চার বাবা মা এবং বাচ্চা তো নোটিস করতে পারে না যে আমার চোখে কোনো প্রবলেম হচ্ছে। আমি সবাইকে বলি যে 37 সপ্তাহের পূর্বে যদি কোনো বাচ্চা জন্ম নেয় তাহলে তার রেসপন্সিবিলিটি আমাদের সমাজের সবারই আছে, বিশেষ করে যে গাইনি ডক্টর, যিনি নিওনেটোলজিস্ট, যিনি বাচ্চাটাকে পর্যবেক্ষণ করছেন, তারও সমান দায়িত্ব আছে। আর বাবা মাকেও আমি বলি যে আপনারা যে বাচ্চাটা আপনার পূর্বে জন্ম নিয়েছে তাকে অবশ্যই একজন চোখের চিকিৎসককে দেখাবেন। এখানে একটু বলার বিষয় আছে যে এই সমস্যাটা যদি হয় সেক্ষেত্রে আসলে আমরা তখন কি করতে পারি? হ্যাঁ, আমি সেই কথাটা বলছিলাম, কারণ তার তো কোনো কমপ্লেন থাকে না, তার কোনো উপসর্গ থাকে না। তো যদি আমি আরেকটু কথা বলে নেই, আমরা কিন্তু আসলে চোখ দিয়ে দেখি না, আমরা দেখি আমাদের মস্তিষ্ক দিয়ে। আমাদের চোখে যখন একটা আলোকরশ্মি পড়ে, সেই আলোকরশ্মিটা আমাদের লেন্স হয়ে চোখের পিছনে একটা পাতলা পর্দা থাকে, সে পাতলা পর্দার নাম হচ্ছে রেটিনা। সেখানে কিন্তু ছবি তৈরি হয়।
সেই ছবিটা যখন পিছনে একটা নার্ভ থাকে, একটা স্নায়ু থাকে, সে যেটাকে আমরা অপটিক নার্ভ বলি, সেই নার্ভের মাধ্যমে যখন মস্তিষ্কে গিয়ে পৌঁছায় তখন আমরা একটা জিনিসকে দেখি, প্রত্যেকটা মানুষ। কিন্তু যে নবজাতক শিশুটি জন্ম নিল তার চোখে রেটিনার যে রক্তের নালীগুলি তার সঠিক সময় তৈরি হয় না। একজন মানুষ যখন মানে আপনার একটা বাচ্চা যখন জন্ম নেয়, ফুল টার্ম যখন একটা বেবি জন্ম নেয়, তার জন্ম নেওয়ার 1 মাস পরে তার চোখে রেটিনার রক্তের নালীগুলি সাধারণত আপনার সম্পন্ন হয়, তৈরি হয়। কিন্তু সেই বাচ্চাটা যদি আগেই জন্ম নেয় তাহলে তার রক্তের নালীগুলি তৈরি হয় না। যার ফলে কী হচ্ছে, এই রেটিনার যে খাবারগুলি পৌঁছাতো রেটিনার রক্তের নালীর মাধ্যমে, সেই রেটিনার রক্তের নালীগুলি তৈরি হয় নাই, রেটিনার কোনো খাবার পৌঁছে না, যার ফলে রেটিনা শুকিয়ে যায়, রেটিনা নতুন নতুন রক্তের নালী তৈরি হয় এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়, আর রেটিনা ছিঁড়ে যেতে পারে এবং একটা নবজাতক শিশু 1 মাসের মধ্যেই সে অন্ধত্বের শিকার হতে পারে। এই জন্য আপনার মাধ্যমে যারা আজকে আমার এই লাইভ প্রোগ্রাম দেখছেন, আমি সবাইকে অনুরোধ করব যে নবজাতক শিশুটি 1 মাস আপনার ফুল টার্মের আগে জন্ম নিয়েছে, তাকে অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে বাচ্চার চোখটি পরীক্ষা করাবেন। আমরা সাধারণত বাচ্চার অবস্থা বুঝে চোখে ইঞ্জেকশন দেই, চোখে লেজার দেই, অন্ততপক্ষে বাচ্চাটা পার্মানেন্টলি অন্ধত্বের শিকার হয় না। কিন্তু যদি এই বাচ্চাটাই 1 মাস পরে আসে, 2 মাসের সময় আসে, তখন দেখা যাচ্ছে বাচ্চাটি অলমোস্ট অন্ধত্বের শিকার হয়ে গেল। এই যে নবজাতক শিশু যারা প্রিম্যাচুর হচ্ছে বা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করছে, লো বার্থ ওয়েট হচ্ছে, তাদের ক্ষেত্রে রেটিনা পরীক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে 1 মাসের মধ্যে আসলে মেজারমেন্টটা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার, এখানে আরেকটা বিষয় আছে যে এই যে ছোট বাচ্চাদের কিছু সমস্যা আমরা ডিসকাস করলাম, স্কুলে যাচ্ছে বাচ্চারা এবং দেখা যাচ্ছে যে অনেক দিন পরে বাবা মা অনেক আগে থেকে ভুগছে কিন্তু বুঝতে পারেননি, অনেক দিন পরে কি হয়তো বা চোখের কোনো সমস্যা বা দেখছে না বা এরকম, এই জায়গাটাতে আসলে আমরা কি করতে পারি বা এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে আগে থেকে বুঝবো? দেখুন, আমি একটা কথা বলি যে একজন শিশু যখন স্কুলে ভর্তি হয়, উন্নত দেশগুলোতে সাধারণত বাচ্চাকে স্কুলে ভর্তি হওয়ার পূর্বেই তার দৃষ্টিজনিত কোনো সমস্যা আছে কিনা তা কিন্তু পরিমাপ করা হয়। কিন্তু এখনও আমাদের দেশে এখনও সেই কালচারটা এখনও তৈরি হয়নি যে একটা শিশু বাচ্চা স্কুলে ভর্তি হওয়ার পূর্বেই তার চোখের দৃষ্টি পরিমাপ করা হয়। সাধারণত সব ক্ষেত্রে সব স্কুলগুলিতে হয় না, তবে আমি মনে করি যে হওয়াটা খুব জরুরি। তার কারণ হচ্ছে যে আমাদের কাছে অনেকেই কমপ্লেন করে, অনেক মানে শিক্ষকরা এসে কমপ্লেন করে বা অনেক বাবা মা এসে বলে যে আমার শিশুটি দূরের ব্ল্যাকবোর্ডটা দেখতে পায় না বা কাছে গিয়ে টেলিভিশন দেখে। তো কাছে গিয়ে টেলিভিশন দেখার কয়েকটা কারণ আছে, নর্মালও দেখতে পারে কারণ বাচ্চাদের রেকমেন্ডেশনটা অনেক বেশি বড়দের তুলনায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে তার চোখের দৃষ্টিজনিত সমস্যা, যেমন আমরা বলি মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি, সে দূরের জিনিসটা কিন্তু সে দেখতে পায় না। সেই বাচ্চাগুলির কি হয়, মনে করেন এটা হচ্ছে আমাদের চোখের কর্নিয়া, এটা হচ্ছে আমাদের চোখের রেটিনা। এই কর্নিয়া এবং রেটিনার দূরত্ব হচ্ছে 24 মিলিমিটার নর্মালি। কিন্তু একটা বাচ্চার জন্মগতভাবেই সে আপনার চোখটা ভিতরে বড় অক্ষিগোলকের ব্যাসার্ধটা বড় নিয়ে জন্ম নিতে পারে। এখন যে বাচ্চাটার অক্ষিগোলকের দূরত্ব 24 মিলিমিটারের মধ্যে আলোকরশ্মিগুলি পড়ার কথা ছিল, কিন্তু তার যদি আপনার বড় হয়ে জন্ম নেয়, তার মানে তার রেটিনাটা পিছনে চলে গেল, 40 মিলিমিটার হয়ে গেল। সেই বাচ্চাটা যখন ধীরে ধীরে বড় হবে, তখন তার হাত পা যেমন বড় হয়, তার শরীরটা যেরকম বড় হয়, চোখের ভিতরের অংশটা আরও বড় হচ্ছে। তার মানে 40 মিলিমিটার 45 মিলিমিটার হয়ে যাচ্ছে। এই 45 মিলিমিটারের মধ্যে আলোকরশ্মিগুলি গিয়ে পৌঁছে না, যার ফলে সেই বাচ্চাটা দূরের জিনিসটা ভালো দেখে না। এখন সেই বাচ্চাটা যদি দুই চোখে যদি তার 2 ধরনের পাওয়ার থাকে, তাহলে কি হচ্ছে, প্রথমত হচ্ছে সে তার চোখটা টেরা হয়ে যেতে পারে। আমাদের দেশে অনেকেই বলে লক্ষ্মীটারা মনে করে বাচ্চাটার কোনো চিকিৎসা করে না, কিন্তু চোখ কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে। এখন মনে করুন ফর এক্সাম্পল, আপনি একটা চোখের আমাদের যে চোখের যে মূল যে অংশটা যাকে বলে ফুবিয়া, সেই ফুবিয়ার মাধ্যমে আলোকরশ্মি এখানে পড়ে, একটা চোখ বাঁকা হয়ে আছে, তার আলোকরশ্মি এখানে পড়ছে, যার ফলে একটা জিনিসকে সে আপনার সঠিকভাবে ভালোভাবে এবং স্পষ্টভাবে সে দেখতে পায় না। যার ফলে একটা বাচ্চা ধীরে ধীরে তার ব্রেন কি করছে, এই জিনিসটাকে সে ক্যাপচার করে, যার ফলে সে অন্ধত্বের শিকার হতে পারে। আরেকটা জিনিস বলি, যে সকল বাচ্চারা মাইনাস পরে চশমা পরে, আমি একটা জিনিস আমি আমার রোগীদেরকে বলি বোঝানোর জন্য, যে মনে করেন একটা বেলুন যখন বড় হয়, আমি যদি ফু দিচ্ছি, বেলুনটা বড় হচ্ছে, এক সময় বেলুনটা কি হবে, ফেটে যাবে। তাহলে যে শিশুটির চোখটা স্বাভাবিকের তুলনায় জন্মগতভাবেই বড়, তার ফলে তার বয়সের ফলে তার হাত পা বড় হচ্ছে, শরীর বড় হচ্ছে, তার চোখের পিছন অংশটা আরও বড় হচ্ছে, মানে কি আরও পাতলা হচ্ছে, যার ফলে বেলুনের মতো ফেটে যেতে পারে। এখন একটা রেটিনা যদি ফেটে যায়, চোখের রেটিনা যেখানে একটা আলোকরশ্মি পড়ে একটা ছবি তৈরি হওয়ার কথা ছিল, সেই রেটিনারে যদি ছিঁড়ে যায়, তাহলে একটা শিশু আপনার 14-15 বছরেই অন্ধত্বের শিকার হতে পারে। আবার আমি আপনার মাধ্যমে বলি যে আমি যারা দর্শক শ্রোতা আপনারা যারা শুনছেন, সবাইকে অনুরোধ করব যে বাচ্চারা সাধারণত মাইনাস পাওয়ারের চশমা পড়ে, তারা অবশ্যই প্রতি বছর একবার একজন চক্ষু বিশেষজ্ঞকে দিয়ে তার চোখের রেটিনাটাকে পরীক্ষা করে নেবেন। কারণ এই রেটিনার বড় হওয়ার ফলে যে বেলুনের মতো ফেটে যায়, তার পূর্বে তার চিকিৎসা দেওয়া সম্ভব। আমরা সাধারণত লেজার দিই, যার ফলে তার রেটিনাটা ছিঁড়ে যায় না এবং সে অন্ধত্বের শিকার হয় না।
আবার আমি একটা কথা বলি যে আপনি যেহেতু প্রশ্নটা করেছেন এই নবজাতক মানে শিশুদের ক্ষেত্রে, এখন আমাদের শিশুরা অনেকটা ডিভাইস নির্ভর হয়ে গেছে। তারা অনেক সময় আপনার মোবাইল দেখছে, তা আপনার বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করছে। একটা ডিভাইস মনে করেন ফর এক্সাম্পল আমরা যখন একটা পেপার পড়ি, আমরা কি করি, একটা নির্দিষ্ট দূরত্বে পেপার পড়ি বা একটা বই পড়ি একটা নির্দিষ্ট দূরত্বে। কিন্তু একটা বাচ্চা যখন মোবাইল দেখে তখন সে নির্দিষ্ট দূরত্বে বজায় রেখে তারা মোবাইলটা দেখে না, তারা কি করছে, মোবাইলটাকে আরো কাছে নিয়ে দেখছে। যার ফলে আমাদের মস্তিষ্ক এই অল্প দূরত্বটাই আমাদের ব্রেনে অ্যাডজাস্ট করে নিচ্ছে। দূরের যে একটা জগৎ আছে, দূরের যে একটা জিনিসটা তাকাতে হবে, সেই বাচ্চাটা সেই দূরের অংশটা সে দেখতে পায় না। যার ফলে যত চেষ্টাই করা হোক, যত চিকিৎসাই করা হোক, তার দৃষ্টিটা কিন্তু আপনার পুরোপুরি এবং স্পষ্ট তার দৃষ্টিটা আসে না। এখন আরেকটা জিনিস হচ্ছে যে এই বাচ্চাগুলি আপনার শুষ্ক হচ্ছে, চোখ শুষ্ক হয়ে যাচ্ছে অল্প বয়সেই। আমাদের চোখের সাধারণত 1 মিনিটে 22 থেকে 24 বার আমাদের চোখের পলক পড়ে, আমাদের চোখটাকে ভিজা ভিজা রাখে। আমাদের এই যে আমাদের চোখে যে টিয়ার থাকে, যে পানিটা, সেই পানিটা কিন্তু আমাদের চোখটাকে নিউট্রিশন দিচ্ছে, খাবার দিচ্ছে। এখন যদি আমি একটা ডিভাইসের দিকে তাকিয়ে থাকি, তাহলে আমার চোখের পলকটা কিন্তু পড়ছে না। কি হচ্ছে, আমাদের চোখটা খোলা থাকছে, যার ফলে আমাদের চোখে যে পানিটা থাকে সেই পানিটা কিন্তু বাষ্প হয়ে চলে যাচ্ছে। যার ফলে অল্প বয়সের একটা শিশু আপনার দেখা যাচ্ছে যে সে পানির শুষ্কতা নিয়ে আমাদের কাছে আসে। এই জন্য আমি ড্রাই আই যেটা ড্রাই আই বলে, ড্রাই আই সিনড্রোম, অনেক বাচ্চা আমাদের কাছে কমপ্লেন করে বা অনেক মায়ের আমাদের কাছে নিয়ে আসে যে তার চোখ, বাচ্চা দূরের জিনিসটা স্পষ্ট দেখতে পাচ্ছে না, তারপর কমপ্লেন করে তার চোখ ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, ঘাড় ব্যথা হচ্ছে। আমি তাদের ক্ষেত্রে বলবো যে বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনার সন্তানকে প্রয়োজন হয় ইনডোর এবং আউটডোর গেমস খেলতে দেন, বই পড়তে দেন, কিন্তু তার বাচ্চার হাতে কখনো মোবাইলটা দিয়ে তাকে খেতে তার উৎসাহিত করবেন না। আরেকটা জিনিস আমি আপনাকে বলি যে এই ডিভাইস নির্ভর হওয়াতে আমাদের চোখের যে আপনার যে ডিভাইসের যে আল্ট্রাভায়োলেট রে থাকে, সরাসরি আমাদের স্কিনে ক্ষতি করছে, আমাদের চোখে ক্ষতি করছে, আমাদের কানে ক্ষতি করছে, আমাদের মস্তিষ্কে ক্ষতি করছে। সেটা কিন্তু আমাদের চোখের জন্য ভয়াবহ একটা আকার ধারণ করছে। অনেক ধন্যবাদ স্যার। এখানে একটা কথা যেটা জানতে চাচ্ছিলাম যে আমরা বাচ্চাদেরকে নিয়ে কিন্তু অনেকগুলো কথা বললাম, বয়স্কদের ব্যাপারটাতে যদি আসি, যে বয়স্করা যারা অনেক সময় দেখা যায় যে এই মায়োপিয়া বা দূরদৃষ্টি সমস্যাতে ভুগেন, অনেকে চশমা পড়তে চান না, এই চশমা ব্যবহার না করার আসলে কি কি ধরনের মানে ক্ষতিকর দিক হতে পারে? চশমা আমাদের চোখের দৃষ্টির পরিমাণ কম আছে। ফর এক্সাম্পল আপনি একটা জায়গায় যাবেন, আপনার শরীর কোলাচ্ছে না, আপনি কি রিক্সা নেবেন না? অবশ্যই রিক্সা নেবেন বা একটা গাড়ি ব্যবহার করবেন। আমার দৃষ্টি কম, আমার দৃষ্টি কমের জন্য আমাকে কি করতে হবে, একটা পরিবহন নিতে হবে। পরিবহনটা কি? একটা চশমা। আমি যদি চশমা না নিই তাহলে আমাকে পুরো রাস্তায় হেঁটে যেতে হবে, আমার শরীর কোলাচ্ছে না, পারবো না। সো আপনাকে চশমা ব্যবহার করতেই হবে। এখন চশমার বিকল্প কিছু জিনিস আছে, যেমন অনেক সময় আমরা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করি। কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে আমি যে কথা বলতে চাই, অনেক বিশেষ করে আমাদের অনেক মেয়েরা সাধারণত তাদের ড্রেস আপের সাথে সাথে কন্ট্যাক্ট লেন্স বিভিন্ন কালার ম্যাচিং করে পরে বা পড়তে চায় না। কন্ট্যাক্ট লেন্স পরার আগে অবশ্যই একজন চোখের চিকিৎসকের পরামর্শক্রমে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে হবে। কারণ আমাদের দেশে যারা কন্ট্যাক্ট লেন্স পাওয়া যায় অনেক ক্ষেত্রে সেটাকে পানিকে ধরে রাখে না, কিন্তু যে সকল কন্ট্যাক্ট লেন্স পানিকে ধরে রাখে সেই কন্ট্যাক্ট লেন্সটা সাধারণত আমরা 5 দিন বা 7 দিন ব্যবহার করতে পারি। কিন্তু যে কন্ট্যাক্ট লেন্স পানি ধরে রাখে না, সেটা যদি আপনার 24 ঘন্টা ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে আপনার চোখের কর্নিয়াতে একটা প্রদাহ তৈরি হতে পারে, এবং একজন মানুষ প্রদাহজনিত কারণে চোখে কিন্তু একজন মানুষ অন্ধত্বের শিকার হতে পারে, চোখ লাল হয়ে যাবে, চোখ ব্যথা হবে। সো সেই সব ক্ষেত্রে আমরা বলি যে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করলেও একজন চক্ষু চিকিৎসকের পরামর্শক্রমেই যে কন্ট্যাক্ট লেন্সগুলি পানি ধরে রাখে সেই কন্ট্যাক্ট লেন্সগুলি ব্যবহার করতে হবে। আমরা এই জায়গাটাতে আবার ফেরত আসবো, একজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি মতিউর রহমান। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। বয়স 51 বছর, ডায়াবেটিস আছে, কিন্তু আমি চোখে বাম চোখে দূরে ক্লিয়ার দেখতে পাই, ডান চোখে কাছে ক্লিয়ার দেখতে পাই, দূরে যাত্রা দেখে। স্যারের কোনো প্রশ্ন আছে কিনা? তার সাথে উচ্চ রক্তচাপ আছে কিনা? আপনার উচ্চ রক্তচাপ আছে? জি না। আপনার লিপিড বেশি আছে, কোলেস্টেরল বেশি আছে? না, নিয়ন্ত্রণে আছে। থাইরয়েডের কোনো সমস্যা আছে? জি না স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনি আমাদের সাথে আছেন। আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিই, সেটা একটা বিশদ আকারে দেওয়া যায়। ওনার ডায়াবেটিস জনিত কারণে ওনার চোখের যে প্রবলেমগুলির কথা বলছে, এটা আমি যদি বলি সেটা হচ্ছে যে ডায়াবেটিসের কারণে আমাদের চোখের অনেক সমস্যা হয়। যে জিনিসটা হচ্ছে যে পুরো বিশ্বে
এখন প্রায় 60 কোটির মতো মানুষ কিন্তু ডায়াবেটিস রোগে আক্রান্ত। এর মধ্যে প্রায় 1.5 কোটি মানুষই কিন্তু আমাদের দেশে বাংলাদেশে আক্রান্ত হচ্ছে, এবং 28% মানুষই যাদের ডায়াবেটিস আছে তাদের কোনো না কোনো সমস্যা চোখের মধ্যে হয় এবং অন্ধত্বের শিকারও পর্যন্ত হয়। এর মধ্যে আপনি যে সমস্যাগুলির কথা বলছেন যে আপনি কম দেখছেন, দূরের জিনিসটাও কম দেখছেন, সেটা আপনার বয়স 51 বছর, সেটা কয়েকটা কারণ হতে পারে। একটা হতে পারে আপনার চোখে ছানিজনিত কারণ হতে পারে, আরেকটা হতে পারে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, একটা শব্দ আছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি একটা কারণ হতে পারে। আমি জানি না আপনি চশমা বারবার পরিবর্তন করতে হচ্ছে কিনা। যদি এটার কারণটা আমি একটু বলি, আপনার আনসারটা দিই, সেটা হচ্ছে যে ডায়াবেটিসের কারণে আমাদের চোখের যে পরিবর্তনগুলি হয় এর মধ্যে একটা হচ্ছে আমাদের চোখের পানির পরিমাণটা কমে যেতে পারে, যেটা আমি আগে আলোচনা করছি। চোখের কর্নিয়াতে প্রদাহ হতে পারে, চোখের পাতা নিচে নেমে যেতে পারে, চোখে ছানি পড়তে পারে, অল্প বয়সেও চোখে ছানি পড়তে পারে, চোখে গ্লুকোমা হতে পারে, গ্লুকোমা মানে চোখের প্রেশার বেড়ে যেতে পারে, আর ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি এখন ওনার জন্য আসলে কি পরামর্শ থাকবে? এখন আপনার ক্ষেত্রে আমি জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনার নিকটস্থ একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে আপনার চোখটা একটু পরীক্ষা করাতে হবে। তখন আপনার বোঝা যাবে যে আপনার কোনো ছানিজনিত কোনো সমস্যা হচ্ছে না, আপনার ডায়াবেটিস জনিত কারণে কোনো সমস্যা হচ্ছে, নাকি আপনার চশমার কোনো পরিবর্তন করতে হবে। সেটা আপনি একজন নিকটস্থ একজন চক্ষু বিশেষজ্ঞকে দিয়ে দেখালেই আপনার সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, যেহেতু ডায়াবেটিসের বিষয়টি আসলোই, এই যে ক্রনিক প্রবলেমগুলো, যে ডায়াবেটিস বা হাইপারটেনশন, আমরা যদি ডায়াবেটিসের প্রসঙ্গ আসি, যে ডায়াবেটিস রোগীদেরকে আমরা সবসময় বলি কিডনির যত্ন নিতে বা তার হার্টের যত্ন নিতে, সেক্ষেত্রে চোখের কথাটা আসলে খুবই কম আসে। বাট এই ডায়াবেটিস রোগীদের চোখের কি কি সমস্যা হয় বা কখন আসলে তাদের ডক্টর শরণাপন্ন হওয়া উচিত? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের দেশে আমি আগেই বলেছি যে আমাদের প্রায় 1.5 কোটি মানুষ ডায়াবেটিস আক্রান্ত। এর মধ্যে 28% মানুষ কিন্তু ডায়াবেটিস জনিত কারণে অন্ধত্বের শিকার হচ্ছে। এই যে আমি আগে বললাম যে চোখের যে বিভিন্নগুলো প্রবলেম হয়, এর মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি একটা সমস্যা। ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানে অর্থ হচ্ছে যে আমাদের চোখের পিছনে যে লেন্সের পিছনে যে নার্ভটা থাকে, নার্ভের একটা লেয়ার থাকে, এটা একটা আয়নার মতো স্বচ্ছ একটা জিনিস। সেখানে সাধারণত আমাদের চোখের ছবি তৈরি হয়। যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে এবং ডায়াবেটিস যদি দীর্ঘদিন থাকে, বিশেষ করে 5 বছরের বেশি থাকে, তার সাথে যদি কোলেস্টেরল বেশি থাকে, লিপিড থাকে বেশি, তার সাথে যদি রক্ত শূন্যতা থাকে, আর বিশেষ করে প্রেগনেন্সি যে মায়েরা, যে গর্ভবতী মায়েদেরও ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে যে রেটিনার যে নর্মাল যে কার্যক্রমগুলি, সেই কার্যক্রমগুলি করতে পারে না। কার্যক্রম মানে বললাম যে ছবি তৈরি হওয়ার কথা, স্পষ্ট দেখার কথা, সেই স্পষ্ট জিনিসটা তৈরি হয় না। কেন? তার কারণ হচ্ছে রেটিনার যে রক্তের নালীগুলি থাকে, সেই রক্তের নালীগুলিকে বলে মাইক্রোএনজিওপ্যাথি। আমাদের সমস্ত শরীরে যতগুলি রক্তের নালী থাকে, সবচেয়ে চিকন রক্তের নালী হচ্ছে আমাদের চোখের রেটিনার, তারপর হচ্ছে কিডনি, তারপর নার্ভের উপরে যে রক্তের নালীগুলি থাকে। তো চোখের রেটিনায় সর্বপ্রথম ডায়াবেটিসের রোগীদের সর্বপ্রথম আক্রান্ত হয় আমাদের চোখের রেটিনা। রক্তের নালীগুলি ব্লক হয়ে যায়। এখন রক্তের নালীর মাধ্যমে রেটিনায় খাবার পৌঁছানোর কথা, সেখানে রক্তের নালী ব্লক, তার মানে ওই অতিরিক্ত অংশে সে খাবার পৌঁছে না, যার ফলে কী হচ্ছে, রেটিনার খাবারের পরিমাণটা কমে যাচ্ছে, সেখানে অক্সিজেনের ডিমান্ডটা কমে যাচ্ছে। তো অক্সিজেনের ডিমান্ড যদি কমে যায় তাহলে রেটিনা শুকিয়ে যাবে এবং রেটিনা থেকে এক ধরনের পদার্থ তৈরি হয়। সেই পদার্থের নাম হলো VEGF, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। সেই VEGF কি করে, আপনার নতুন নতুন রক্তের নালী তৈরি করে সেই জিনিসটাকে মেকআপ করার জন্য। কিন্তু এই রক্তের নালীগুলো হচ্ছে ইমমেচিউর, অপরিপক্ক, এবং সেগুলো তৈরি হয় আর ছেড়ে যায়, তৈরি হয় আর ছেড়ে যায়। আপনি যেমন মনে করেন যে একটা মায়ের পেট থেকে একটা বাচ্চা যদি 3 মাস পরে বের হয়ে আসে, সে তো স্বাভাবিক কোনো কার্যক্রম করতে পারবে না। ঠিক তেমনি যে অপরিপক্ক যে রক্তের নালীগুলি তৈরি হয়, সেগুলি ছেড়ে যায়। স্যার, আমরা এই জায়গাতে আবার একটু আসছে, একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ মিজান রহমান। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি গত বেশ কিছুদিন আগে আমি ঢাকা মেডিকেলে আমার চোখের লেন্স পাল্টেছিলাম একটা রেসিডেন্সিয়াল সার্জনের মাধ্যমে। তা আমি এখন তারপরে আস্তে আস্তে দেখি কি ওটা ঝাপসা হয়ে যাচ্ছে। তারপরে আবার ডাক্তারের যাওয়ার পরে উনি আবার এটা লেন্সটা মানে সরে গেছে, সরে যাওয়ার ফলে এখন আর কিছু দেখি না। এই তারপরে জাতীয় চক্ষু বিজ্ঞানে গেলাম, এরা বলছে কি না এখন আর কিছু করার নেই, এটা আপনার ড্যামেজ হয়ে গেছে।
তা এখন কি করা, আবার এই বাম চোখটাও আমার আস্তে আস্তে হয়ে যাচ্ছে, স্যারের কোনো প্রশ্ন আছে কিনা? কমে যাচ্ছে, তাহলে এখন কি করার, এটা কোনো চিকিৎসা আছে কি? সম্মানিত দর্শক, এটা আসলে চোখটা না দেখে আসলে মন্তব্য করা যাবে না, কারণ আপনার চোখের স্টেজটা কি। কারণ শুধু লেন্সের কারণেই সাধারণত একজন মানুষ কম দেখতে পাবে তা না, অনেক সময় লেন্সের পিছনে ময়লা জমে, হ্যাঁ, যেটাকে বলে পিসিও, আমরা সাধারণত লেজার দিলে ঠিক হয়ে যায়। আর যদি লেন্সটা ডিসপ্লেস হয় তাহলে বুঝতে হবে যে আপনার চোখের পিছনের যে লেন্সটা রাখার যে ব্যাগটা থাকে, যে থলেটা থাকে, সেই থলেটা সম্ভবত কোনো কারণে দুর্বল, সেই দুর্বলতার কারণেই কিন্তু আপনার লেন্সটা সরে যাচ্ছে, সেই লেন্সটাকে ধরে রাখতে পারে না। তো আমি মনে করব যে আপনি তারপরেও আরেকজন মানে চক্ষু বিশেষজ্ঞ দেখান, কারণ চোখটা না দেখে আসলে পুরোপুরি মন্তব্য করা যাবে না। যেহেতু আপনার অপোজিট আইটাও চোখে কম দেখছেন, সেটাও আপনাকে পরীক্ষা করেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ অনেকগুলি কারণ আছে চোখে কম দেখার। কোন কারণে আপনি কম দেখছেন সেই অনুসারে সাধারণত আপনাকে চিকিৎসা দিতে হবে। আমি আপনাকে অনুরোধ করবো একজন নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞকে দিয়ে আপনার চোখটা আবার একটু পরীক্ষা করান, তিনি যে কথাটা বলবেন সেটাকে আপনাকে মেনে চলতে হবে, তা আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে এই যে ডায়াবেটিসের রোগীরা যারা চোখের সমস্যাতে ভুগে থাকেন, এটা ছাড়াও কি এই তাদের অন্ধত্বের কোনো কারণ হতে পারে কিনা, বা এই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে অন্ধত্বের দিকে চলে যেতে পারে কিনা যদি তারা ট্রিটমেন্ট না নেন? আমি আগের প্রশ্নের মধ্যে একটু ব্যাক করছি, সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে বিজিএফ নামে একটা পদার্থ তৈরি হয় এবং ইমেচুর রক্তনালী তৈরি করে, সেই রক্তনালীগুলো কিন্তু ছিঁড়ে যায়, যার ফলে যে রেটিনা মনে করেন একটা আয়নার মতো স্বচ্ছ একটা জিনিস, সেখানে যদি রক্ত থাকে, সেখানে যদি লিপিড প্রোটিন জমে থাকে, সেখানে যদি পানি জমে থাকে, তাহলে তার স্বচ্ছতাটা রেটিনোপ্যাথি শুরু হয়, এটাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি দীর্ঘদিন থাকে, একজন রোগী যদি আপনার সঠিক সময় চিকিৎসা না নেয় তাহলে কিন্তু আপনার অন্ধত্বের শিকার হতে পারে। এই সব রোগীগুলো যদি যখন আমাদের কাছে, আমরা যারা রেটিনা স্পেশালিস্ট আছি আমাদের কাছে আসে, তাদেরকে সাধারণত আমরা চোখের মনিটাকে বড় করে আমরা স্লিট ল্যাম্পের মাধ্যমে একটা পরীক্ষা করে দেখি যে তার চোখের বর্তমান কন্ডিশনটা কি। যদি দেখি তার চোখে পানি জমে আছে, তার রক্তক্ষরণ হয়ে আছে, লিপিড প্রোটিন জমে আছে, তাহলে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই, যেমন ওসিটি মেকুলা করতে দেই, ফান্ডাস ফ্লোরোসেন্স এনজিওগ্রাফি করতে দিই। এই পরীক্ষাগুলি করে আমরা সিদ্ধান্ত নিই তার চোখের পরিমাণ, পানির পরিমাণ কত থাকে। যদি পানির পরিমাণ বেশি থাকে তাহলে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ইনজেকশন পাওয়া যাচ্ছে বাংলাদেশে, যেটাকে পানিকে আপনার শোষণ করে নেয়, যেমন অ্যাভাস্টিন ইনজেকশন, লুসেন্টিস ইনজেকশন, আইলিয়া, ভেবিসমো, বিভিন্ন ধরনের ইনজেকশন পাওয়া যায়। সেই ইনজেকশনগুলি দিলে আমরা সাধারণত 3 মাস বা 4 মাস পরপর দিই, তারপর আমরা অবজারভেশন করি, আবার পরীক্ষা নিরীক্ষা করে আমরা প্রয়োজন হয় আর 1-2 ইনজেকশন দিই। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণ করে, লিপিড প্রোটিন যদি নিয়ন্ত্রণ করে, আপনার রক্তশূন্যতা যদি থাকে, রক্তশূন্যতা যদি আপনার মানে কারেকশন করে, তাহলে দেখা যাচ্ছে যে একজন মানুষ অন্ধত্বের শিকার হয় না, তিনি তার রেটিনা ভালো হয়ে যায়। এখানে স্যার একজন দর্শক আছেন, আরেকটা ফোন নিয়ে আসছি। যে হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাজারীবাগ থেকে বলছি, আমি মহসিন বলছিলাম, আমার নাম মহসিন। জি, আমি হাজারীবাগ থেকে বলছি। আমার 57 বছর আমার বয়স। তো আমার ডায়াবেটিস আছে, আমার চোখ দিয়ে টিভি দেখি বা যেটাই দেখি কিছুক্ষণ চোখ দিয়ে পানি পড়ে, 2 চোখ দিয়ে পানি পড়তেছে। হ্যাঁ, এই আমার সমস্যা চোখের। স্যার এই প্রশ্নের অ্যান্সারটি, দর্শক আমাদের সাথে থাকবেন, এই প্রশ্নের অ্যান্সারটি আমরা একটা ছোট বিরতি নিব, বিরতির পর এসে দর্শককে অ্যান্সারটি দিব। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আজকে আমরা কথা বলছিলাম চোখের নানা বিষয় নিয়ে। আমাদের সাথে একজন দর্শক ছিলেন যিনি কথা বলছিলেন যে ওয়াটারি আই, যেটা পানি পড়ে, এই সমাধানটা যদি একটু স্যার শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ, সম্মানিত দর্শক, আপনি প্রশ্ন করেছেন যে আপনি যখন টিভি দেখেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়ে। এটার ক্ষেত্রে আমি আগে একটু আনসার দিয়েছি, তারপর আমি আবার একটু বলি যে আমাদের সাধারণত আমাদের চোখের পলক পড়ে মিনিটে 22 থেকে 24 বার। কিন্তু আপনি যখন একদিনে কোনো একটা জিনিস দেখেন বা ইভেন আপনি মোবাইল দেখেন, তখন হয় কি আমাদের চোখের পলকটা পড়ে না, পলকটা সাধারণত কম পড়ে, 4 থেকে 5 বার পড়ে। তখন চোখের ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা কিন্তু আপনার চোখ দিয়ে গড়িয়ে পড়তে পারে এবং চোখ ড্রাই হতে পারে, চোখ ব্যথা করতে পারে, মাথা ব্যথা করতে পারে, ঘাড় ব্যথা করতে পারে। সেই সব ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে 20-20 একটা রুল আছে। যারা বেশি অতিরিক্ত পরিমাণে ল্যাপটপ ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও বলছি যে 20-20 একটা রুল আছে। মানে কি 20 মিনিট যখন আপনি একটা কাজ করবেন তাহলে 20 সেকেন্ড চোখটাকে একটু রেস্ট দিতে হবে, চোখটাকে বন্ধ করে রাখতে হবে, অথবা 20 ফিট দূরে কোনো একটা জিনিসের দিকে একটু তাকাতে থাকবেন। তাহলে হবে কি আপনার চোখের যে পানির যে ঘাটতিটা হয় সেই ঘাটতিটা হবে না এবং চোখের পানির পরিমাণটা ঠিক থাকবে, পানিটা ঝরে পড়বে না।
আরেকটা ক্ষেত্রে বলছিলেন যে ডায়াবেটিসের কারণে আপনার ডায়াবেটিস আছে, আমি ডায়াবেটিসের আনসারের মধ্যে ছিলাম, সেই আনসারটা একটু আমি দিচ্ছি, একসাথেই দিচ্ছি, যে চোখের রেটিনার যে আপনার রক্তক্ষরণ হয়, সেই রক্তক্ষরণের কারণে কিন্তু একটা মানুষ অন্ধত্ব হয়, এবং সেক্ষেত্রে আমরা ইঞ্জেকশন দিই, এবং এনজিওগ্রাম করে যদি দেখি যে আপনার চোখে কোনো ইস্কিমিয়া হচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তাহলে আমরা সাধারণত লেজার দিই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার ভিট্রিয়াস হ্যামারেজ হয়ে যায় অনেক পরিমাণে, এবং রেটিনা ছেড়ে যায়, সেই সব ক্ষেত্রে আমাদের অপারেশন লাগে। তো আপনার মাধ্যমেই আমার এই দর্শক শ্রোতাকে সহ অন্যান্য যারা দর্শক শ্রোতা শুনছেন সবাইকে আমি অনুরোধ করব, যাদের ডায়াবেটিস আছে তাদের বৎসরে অন্ততপক্ষে একবার, আমি আবার একটু জোর দিয়ে বলছি, যাদের ডায়াবেটিস আছে তাদের বৎসরে অন্ততপক্ষে একবার একজন রেটিনা বিশেষজ্ঞকে দিয়ে আপনার চোখের রেটিনাটাকে পরীক্ষা করাবেন, তাহলে আপনি অন্ততপক্ষে অন্ধত্বের শিকার হবেন না। দর্শক অনেক ধন্যবাদ জানি যিনি ফোন করেছিলেন। স্যার আমরা এই বিষয়টিতে একটু যেতে চাই, অবশ্যই আপনি যেহেতু আছেন আমাদের সাথে, আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে ছানি বা ক্যাটারেক্ট। এইটা আসলে কাকে বলে, এবং এই ছানি বা ক্যাটারেক্টটা কাদের আসলে বেশি হয়? ছানি হচ্ছে আমাদের চোখের ভিতরে যে লেন্সটা আছে, আমি বলেছিলাম যে লেন্সের মাধ্যমে আলোকরশ্মিগুলি রেটিনায় পতিত হয়। লেন্সটা হচ্ছে একটা স্বচ্ছ একটা জিনিস, স্বচ্ছ একটা প্রোটিন দিয়ে একটা জিনিস তৈরি, আল্লাহ আমাদেরকে সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন। কিন্তু এটা বয়সজনিত কারণে অথবা যে কোনো কারণে হতে পারে, যেমন প্রদাহজনিত কারণে হতে পারে, আঘাতজনিত কারণে হতে পারে। অনেকেই আছে জন্মগতভাবে মায়ের পেট থেকেও চোখে ছানি নিয়ে জন্ম নিতে পারে, কিন্তু আমরা সাধারণত বলি যে বয়সের কারণে সাধারণত চোখে ছানি হয়। আবার যারা অতিরিক্ত পরিমাণে আপনার স্টেরয়েড জাতীয় ট্যাবলেট খান, স্টেরয়েড জাতীয় ট্যাবলেটের কারণে অনেকে আছে স্কিন ডিজিজের কারণে মানে স্টেরয়েড ইউজ করতেছেন, অনেকে আছেন শ্বাস প্রশ্বাস মানে যখন কম হয়, মানে অ্যাজমার কারণে স্টেরয়েড ব্যবহার করছেন, এইসব কারণে কিন্তু চোখে ছানি হতে পারে। তো চোখের ছানিটা হচ্ছে, আমি বলছি যে চোখের যে লেন্সটা আছে, লেন্স এবং চোখের যে লেন্সের আবরণ যেটা থাকে সেটা যদি ঘোলা হয়ে যায় তাহলে চোখে সাধারণত এটাকে আমরা চোখের ছানি বলি। অনেক ধন্যবাদ স্যার। এবং এটা যে একটা কথা জিজ্ঞেস করছিলাম স্যার, যে ক্যাটারেক্টটা মানে যে ছানিটা মানে সাধারণত কাদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়, মানে কাদেরকে আমরা পাই, এটা কি বাচ্চাদেরও হয় কিনা বা বয়স্ক? আমি তাই বললাম যে সাধারণত আপনার যে কোনো বয়সে হতে পারে, বয়স্কদের সাধারণত হয়, বয়সজনিত কারণে হয়, কিন্তু আমি বলছি মাতৃ গর্ভ থেকেও একজন নবজাতক শিশু আপনার চোখে ছানি নিয়ে জন্মাতে পারে। এখানে একটা বিষয় থাকে কি, যখনই যে ছানি ডায়াগনোসিস করা হয় বা ক্যাটারেক্ট ডায়াগনোসিস করা হয়, আমাদের দেশের পেশেন্টদের যেটা দেখা যায় তারা আরেকটা ডক্টরের কাছে যান যে আরেকটা ওপিনিয়ন নেবেন। তো এই যে চেঞ্জিং মেন্টালিটিটা এই জন্যই থাকে যে বেশিরভাগ সময় তাদেরকে হয়তো বা অপারেশনের সাজেশন দেওয়া হয়। তো এইখানে আসলে প্রশ্নটা হচ্ছে কি, ছানির জন্য অপারেশন অপরিহার্য কিনা? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। যদি চোখের ছানি, বিশেষ করে বললাম যে বাচ্চাদের যদি চোখের ছানি হয় সাথে সাথে চোখের ছানি অপারেশন করতে হবে, নতুবা তার চোখটা অলস হয়ে যেতে পারে। মানে অলস হয়ে গেলে সে আপনার পরবর্তীতে যত চিকিৎসাই করেন তার চোখের দৃষ্টি কিন্তু ব্যাক করবে না। আর বয়স্কদের ক্ষেত্রে বলি, ছানি কিন্তু কয়েক ধরনের আছে। একটাকে বলে নিউক্লিয়ার স্ক্লেরোসিস। নিউক্লিয়ার স্ক্লেরোসিস হলে যে প্রবলেমটা হয়, একজন রোগী আগে কম দেখতেন, কিন্তু চোখে যদি নিউক্লিয়ার স্ক্লেরোসিস জন্য ছানিটা হয় তাহলে তিনি তখন ভালো দেখা শুরু করেন, তিনি তখন কাছের জিনিসটা খুব ভালো দেখেন। অনেকে বলেন আমার নানা দাদা 80-90 বছর বয়সে তার চশমা লাগে নাই, যার ফলে এই রোগী সাধারণত আপনার ছানি অপারেশন করতে চায় না। কিন্তু আমি আপনাকে বলি যে আমরা প্রাথমিক লেভেলে যদি ছানি থাকে তাহলে আমরা সাধারণত চশমা দিয়ে তার কারেকশন করি, কিন্তু ছানি যদি বেশি পরিমাণে হয় তাহলে তার চোখে অবশ্যই অপারেশন করতে হবে। অপারেশনই হচ্ছে চোখের ছানির একমাত্র চিকিৎসা, এর বিকল্প কিন্তু কোনো পথ নেই। যদি ছানি অপারেশন না করেন তাহলে তার চোখে প্রেসার বেড়ে যায়। আমাদের যে নার্ভের কথা বলছিলাম যে অপটিক নার্ভ, সেখানে সাধারণত 12 লক্ষ নার্ভ ফাইবার থাকে, কিন্তু চোখের ছানি যদি অপারেশন না করে চোখের প্রেসার যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে সে নার্ভ ফাইবারগুলো ড্যামেজ হয়। যে আলোকরশ্মিগুলো আমাদের মস্তিষ্কে নিয়ে যাওয়ার কথা ছিল সেই আলোকরশ্মিগুলি মস্তিষ্কে নিতে পারে না, একজন মানুষ কিন্তু অন্ধত্বের শিকার হয়। এখনো পৃথিবীতে প্রথম অথবা দ্বিতীয় সারির অন্ধত্বের কারণ হচ্ছে আপনার চোখের ছানি। তো যখন চোখের ছানির ক্ষেত্রে যেহেতু প্রসঙ্গই আসছে আমি একটু কথা বলি, চোখের ছানি কিন্তু দুই ধরনের আছে, মানে অপারেশন দুই ধরনের আছে, একটা বলে SICS, একটা বলে ফেক অপারেশন, সবচেয়ে আধুনিক অপারেশন। তো SICS এর ক্ষেত্রে যদি কোনো ছানি যদি অপারেশন রোগী না করতে চায়, যখন চোখের ছানিটা বেশি পেকে যায় তখন আমরা সাধারণত 9 মিলিমিটার কেটে আমরা লেন্সটাকে বের করে একটা শক্ত একটা লেন্স আমরা দিয়ে আমরা 4 থেকে 5টা সেলাই করে দিই। কিন্তু বর্তমানে সবচেয়ে আধুনিক অপারেশন হচ্ছে ফেক অপারেশন। ফেক অপারেশনে রোগী কোনো রোগীর চোখে কোনো আমরা ইঞ্জেকশন দিই না, রোগী কোনো ব্যান্ডেজ দিই না, রোগীর চোখে আমরা সাথে একটা ড্রপ দিয়ে সাধারণত আমরা অপারেশন করি, মানে টপিক্যাল অ্যানেস্থেসিয়া দিই। রোগী টের পায় না, রোগী মানে আগে 10 মিনিট আগে ভালো দেখতেন না, 10 মিনিট পরে রোগী অনেক ভালো দেখেন। সো আমি মনে করি যে চোখের ছানির সবচেয়ে আধুনিকতম অপারেশন আমাদের বাংলাদেশে এখন হচ্ছে। চোখের ছানি যদি কোনো চিকিৎসক আপনাকে বলে আপনি নির্ভীদায় চোখ বন্ধ করে
আপনি চোখের ছানির অপারেশন করে নেবেন আপনার সেই স্পেসিফিক চক্ষু চিকিৎসককে দিয়ে। এখানে স্যার রোগীদের খুব কমন একটা প্রশ্ন থাকে যে যখনই ডক্টরদের কাছে যাওয়া হয় বা তারা ছানির অপারেশনের সম্পর্কে বা তাদেরকে কস্টিংটা সম্পর্কে বলেন, তো দেখা যায় যে এক একটা লেন্সের প্রাইসটা এক এক রকম। সেটা আসলে কেন, বা এই প্রাইসগুলোর এই ভেদাভেদটা আসলে কেন? এটা বিভিন্ন কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে যে চোখের যে লেন্সটা বিভিন্ন মেটারিয়াল দিয়ে তৈরি। যেমন কোনটা যে বললাম যে শক্ত লেন্সটার দামটা একটু কম, কিন্তু যে লেন্সগুলো আমরা ফোল্ডেবল লেন্স দিয়ে ফেকো অপারেশন করি, যে ফোল্ডেবল ভিতরে গিয়ে ফোল্ডটা ভিতরে গিয়ে হয়, সেটা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি। যেমন অ্যাক্রাইলিক, নন অ্যাক্রাইলিক আছে। আবার মানে কিছু কিছু জিনিস আছে যে বর্তমানে আধুনিক যুগে অনেক উন্নত লেন্স পাওয়া যাচ্ছে। যেমন আমরা সাধারণত লেন্স অপারেশনের মনোফোকাল, মানে শুধু কাছের জিনিসটা, দূরের জিনিসটা ভালো দেখে কাছের জিনিসটার জন্য তাকে আবার চশমায় ব্যবহার করতে হয়। কিন্তু বাইফোকাল একটা লেন্স আছে, ট্রাইফোকাল একটা লেন্স আছে। যেমন ট্রাইফোকাল লেন্সের ক্ষেত্রে সাধারণত রোগীকে কাছের জন্য তাকে চশমা পড়তে হয় না অপারেশন পরবর্তী। তাহলে আবার কিছু লেন্স আছে আপনার যে এক্সিস জনিত কারণে যদি কোনো সমস্যা, যেমন আমরা টোরিক লেন্স দিচ্ছি, সেই টোরিক লেন্সও বিভিন্ন ধরনের দামের আছে। তো এই ধরনের রোগীর চোখের অবস্থা ভেদে লেন্সের বিভিন্ন দাম হতে পারে। তার এক হলো গঠন এবং তার চোখের যে অবস্থার সাপেক্ষে রোগীর চয়েসের অনুসারে রোগীর লেন্সের দাম বিভিন্ন হতে পারে। এই জন্য আমি বলি যে আপনার যদি কোনো আপনার চোখের ছানি অপারেশন করতে হয়, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনি লেন্সটা চয়েস করে নেবেন, এবং দাম সাধারণত খুব বেশি মানে চেঞ্জ হয় না, একই লেন্সের দাম একই থাকে, সেই অনুসারে আপনি চোখের লেন্স আপনি ব্যবহার করবেন। অনেক ধন্যবাদ স্যার। আর আরেকটা ব্যাপার হচ্ছে স্যার, এই ক্যাটারেক্টের কথাটা বলছিলাম, যে ক্যাটারেক্টের যদি অপারেশনটা না করে রোগীরা, তাহলে জটিলতাগুলো কি কি দেখা যায়? এই যে এক নম্বর বললাম যে চোখের আপনার প্রেসার বেড়ে যাবে, এটাকে চোখের গ্লোকোমা বলে। গ্লোকোমা জনিত কারণে চোখের যে নার্ভটা আছে সেই নার্ভটাকে আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে, যার ফলে একজন মানুষ কিন্তু স্থায়ীভাবে অন্ধত্বের শিকার হতে পারে। ধন্যবাদ স্যার। এই যে গ্লুকোমার কথাটা আসলেন, যে চোখের প্রেসার বেড়ে যাওয়াটাকে আমরা যেটা বলি সেটাকে বলছি যে গ্লুকোমা, শুধু কি ক্যাটারেক্টের জন্যই হয় নাকি গ্লুকোমা অন্য কোনো কারণে হতে পারে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। গ্লুকোমা বা বিভিন্ন ধরনের নানাবিধ কারণ হতে পারে, শুধু ডায়াবেটিসের কারণে, ছানিজনিত কারণে হয় না। এবং বাবা মায়ের গ্লুকোমা আছে, তার সন্তানেরও গ্লুকোমা হওয়ার চান্স থাকে। তো গ্লুকোমা কিন্তু সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। সে আপনার তার কোনো উপসর্গ থাকে না, রোগী খুব ভালো দেখে। শুধু অনেক রোগী যখন তার গ্লুকোমা দীর্ঘদিন থাকে, তিনি যদি কোনো চিকিৎসা না নিয়ে থাকেন, তাহলে সাধারণত পেরিফেরির দৃষ্টিটা তার কমতে কমতে আসে, কিন্তু সামনে কিন্তু তিনি সবচেয়ে ভালো দেখেন, কিন্তু পেরিফেরির দৃষ্টিটা কম থাকে। এসব ক্ষেত্রে অনেক সময় রোগীরা সে কমপ্লেন করে যে রাস্তা পার হওয়ার সময় আমি রিক্সা বা গাড়ির ধাক্কা খেয়েছি। তার মানে সে পার্শ্ববর্তী অনেক জিনিস কিন্তু অনেক দেখতে পায় না, কিন্তু সামনে কিন্তু উনি দেখতে পায়। প্রাথমিক দিকে রোগীদের কোনো কমপ্লেন থাকে না। গ্লুকোমা দুই ধরনের আছে, একটা হলো অ্যাঙ্গেল ক্লোজার, একটা হলো ওপেন অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমার ক্ষেত্রে রোগীদের কিছু কমপ্লেন থাকে, যেমন তার চোখ লাল হয়ে যেতে পারে, চোখ ব্যথা হতে পারে, বিশেষ করে অন্ধকারে যারা টেলিভিশন দেখেন, মোবাইল দেখেন, তাদেরই সমস্যাগুলো হতে পারে। কিন্তু ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার ক্ষেত্রে রোগীর সাধারণত কোনো কমপ্লেন থাকে না। আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতা সবাইকে বলবো, যেহেতু চিকিৎসা আছে, আমরা গ্লুকোমার কারণে আমরা লেজার দিচ্ছি, আমরা ট্রাবিকুলোটমি করছি, ট্রাবিকুলোপ্লাস্টি করছি। সো আপনি প্রতি বছর অন্ততপক্ষে একবার আপনার চোখটি, যেমন আপনি রক্ত পরীক্ষা করছেন, ব্লাড প্রেশার পরীক্ষা করছেন, আপনার হার্টের পরীক্ষা করছেন, ঠিক তেমনি নিয়ম আপনার চোখের রেটিনা স্পেশালিস্টকে দিয়ে বা আপনার চক্ষু বিশেষজ্ঞকে দিয়ে আপনার চোখের রেটিনাটাকে একবার পরীক্ষা করে নেবেন। কারণ হলে হয় কি, আপনার গ্লুকোমা আছে কিনা, ডায়াবেটিস জনিত কারণে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো, বা উচ্চ রক্তচাপ জনিত কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা কিন্তু আপনি পরিমাপ করে তার সঠিক সময় চিকিৎসা নিতে পারবেন। অন্ততপক্ষে আপনি অন্ধত্ব হবেন না। অনেক ধন্যবাদ স্যার। আমাদের আরেকটা ব্যাপারে আমরা খুবই জানি যে যারা শহরাঞ্চলে থাকে এবং অনেকেই করে থাকেন, সেটা হচ্ছে ল্যাসিক। এই যে এই ল্যাসিকটি আসলে আমরা কখন করি, বা ল্যাসিকটা আসলে কাদের জন্য খুব বেশি মাত্রায় প্রযোজ্য? হ্যাঁ, আপনি যেমন প্রথমে একটা প্রশ্ন করেছিলেন যে যারা চশমা পড়তে চায় না তাদের কি কি বিকল্প আছে, আমি কিন্তু কন্ট্যাক্ট লেন্স পর্যন্ত বলেছিলাম। আরেকটা অপশন হচ্ছে লেসিক। লেসিক হচ্ছে বিশেষ করে যারা মায়োপিয়া, মানে দূরের দৃষ্টি কম দেখে, অথবা হাইপার মেট্রোপিয়াও ক্ষেত্রেও আমরা লেসিক করি। অনেক সময় অ্যাস্টিগমেটিজম, যদি তার এক্সিস জনিত তার সমস্যা থাকে, আমরা সাধারণত 7 ডায়াপ্টার পর্যন্ত যদি তার সমস্যা থাকে, আমরা সাধারণত লেসিক করতে পারি। তবে লেসিক করার কিছু পূর্ব শর্ত আছে। লেসিক করলে সাধারণত রোগীকে চশমা মানে পড়তে হয় না, সাধারণত পড়তে হয় না, কিন্তু কিছু পূর্ব শর্ত আছে। পূর্ব শর্ত কি, তার বয়স সাধারণত 20-21 বছর হতে হবে, যার ফলে তার শারীরিক আর যাতে কোনো বৃদ্ধি না হয়, তার চোখের পাওয়ারটা ফিক্সড হতে হবে, কমপক্ষে 1 বছর তার চোখের পাওয়ারটা ফিক্সড হতে হবে। চোখের যে কর্নিয়া আছে, সে কর্নিয়ার একটা থিকনেস আছে, সেই থিকনেসটা আমরা মেজার করি। যদি তার থিকনেসটা যদি প্রপার থাকে, তাহলে সাধারণত আমরা লেসিক করি। অনেক ধন্যবাদ স্যার। এবং এই যে ল্যাসিক করার পরবর্তীতে কি কোনো ধরনের চোখে জটিলতা দেখা দেয় কিনা, বা
সাধারণত কোনো জটিলতা দেখা দেয় না, কিন্তু তার অনেকেই রোগী এসে মাঝে মাঝে কমপ্লেন করে যে আমার সাধারণত একটু গ্লেয়ার হচ্ছে, আমি একটু হালকা একটু মানে জিনিসটাকে একটু অস্পষ্ট দেখছি। আবার অনেক সময় ড্রাইনেসের একটু সমস্যা হতে পারে, কারণ আমাদের চোখের কর্নিয়া থেকেও গবলেট সেল নামে একটা সেল থাকে, সেই সেল থেকে সাধারণত পানি তৈরি হয়। কিন্তু যদি লেসিক করি তাহলে কিছু কিছু রোগীর সেই প্রবলেমগুলো হতে পারে। তবে আমি আপনার মাধ্যমে বলি যে ম্যাক্সিমাম পেশেন্টের কোনো কমপ্লেন থাকে না, রোগী অনেক খুশি থাকে, অনেক আনন্দ থাকে। কিন্তু এর আগে আমি বলি যে যারা লেসিক করার প্রয়োজন মনে করি, বিশেষ করে মায়োপিয়ার ক্ষেত্রে, তার চোখের রেটিনাটাকে অবশ্যই পরীক্ষা করতে হবে। কারণ রেটিনায় আমি যে কারণে বলছিলাম যে রেটিনাটা ছেড়ে যায়, তার আগে কিছু ডিজেনারেশন হয়। আমরা সাধারণত লেসিক করার পূর্বে তার চোখে লেজার দিয়ে, ব্যারেজ লেজার দিয়ে শান্ত রেটিনাকে স্টেবল করে তার কর্নিয়ার যদি থিকনেস ভালো থাকে তাহলে আমরা লেসিক করি। রোগী সাধারণত আপনার বড় ধরনের কোনো সমস্যা হয় না। অনেক ধন্যবাদ স্যার, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে কথা বলেছি। আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে আছি স্যার, চোখ ভালো রাখার জন্য সার্বিক যদি পরামর্শ দর্শকদের উদ্দেশ্যে স্যার দেন। সম্মানিত দর্শক, চোখ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আমরা আগেই বলেছি। চোখের সমস্যার যদি কোনো কারণ হয়, আপনি অবশ্যই দেরি না করে একজন নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন। আপনি পুষ্টিকর খাবার খাবেন, যে সকল খাবারগুলিতে বিশেষ করে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি থাকে, সেই খাবারগুলি একটু বেশি খাবেন। চোখ কখনো হাত দিয়ে মানে ঘষবেন না। চোখে যদি আপনার চুলকায়, চোখে যদি কোনো ময়লা পড়ে, হাত দিয়ে ঘষবেন না, কারণ চোখের কর্নিয়া ড্যামেজ হয়ে যেতে পারে। ডায়াবেটিস যাদের থাকে, উচ্চ রক্তচাপ যদি থাকে, বৎসরে অন্ততপক্ষে একবার, আমি আবারও বলছি, যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থাকে, বৎসরে অন্ততপক্ষে একবার আপনি একজন রেটিনা বিশেষজ্ঞকে দিয়ে আপনার চোখটি পরীক্ষা করবেন, নিয়মতান্ত্রিক মেনটেন করে। চোখে যদি ছানি হয়, সঠিক সময় ছানিটা অপারেশন করবেন। বাচ্চার যদি চোখ বাঁকা হয়ে থাকে, তাহলে বাচ্চার চোখের চিকিৎসকের পরামর্শক্রমে বাচ্চার বাঁকা চোখটাকে কারেকশন করে নেবেন সঠিক সময়ে। আরেকটা জিনিস হচ্ছে যে ডিভাইস, আমাদের বাচ্চাদেরকে ডিভাইস নির্ভর না করে তাদেরকে ইনডোর এবং আউটডোর গেমসগুলিকে খেলার উৎসাহিত করবেন। অন্ততপক্ষে আমাদের দেশের মানুষ যেমন অন্ততের শিকার হবে না, আমরা অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হব। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নিরন্তর। স্যার অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে এসে জয়েন করার জন্য, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম চোখের নানা ধরনের সমস্যা এবং তার প্রতিরোধ এবং চিকিৎসাগুলো নিয়ে। আশা করি দর্শক আপনারা যারা ছিলেন তারা অনেক কিছু জানতে পারলেন, এবং যারা জয়েন করতে পারেন আমাদের সাথে সরাসরি, তারা লিঙ্কে গিয়ে প্রোগ্রামটি আবার দেখতে পারেন এবং অনেক কিছু জানতে পারবেন। আবারও দেখা হবে সামনের পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।